বরাবরের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয় ঢাকা বিষয় 12 বছর পর ফেনীর মোদী উদ্যানে শোক দিবস পালন করার অনুমতি প্রসঙ্গে ফেনীর মাস্টারপাড়ায় আমার বাসভবন সংলগ্ন এলাকায় মনোরম পরিবেশে মোদী উদ্যান তৈরি করেছে। বড়নেত্রী নিজেও সেখানে কয়েকবার গিয়েছেন। এখন 12 বছর পর এবার মোদী উদ্যানকে সম্পূর্ণ প্রস্তুত করেছে। এবারে শোক দিবসটি সেই মোদী উদ্যানেই করতে চাই। এর আগে আপনি এ ব্যাপারে লিখিত অনুমতি দিয়েছিলেন কিন্তু যেতে পারেনি। এবার নিশ্চয়তা দিতে পারি, যাবো এবং থাকবো। তবে আমার প্রতিপক্ষ আমার যাওয়াকে এবারও অনিশ্চয়তা দিতে পারি, যাবো। এবার নিশ্চয়তা দিতে পারি, যাবো এবং থাকবো। তবে আমার প্রতিপক্ষ আমার যাওয়াকে বাধাগ্রস্ত করার জন্য অপতৎপরতায় লিপ্ত। আমি আশা করি আপনার সাহায্য ও সহযোগিতা পেলে কোনো সমস্যাই হবে না। সুতরাং আমার একাংশ নিবেদন, আমার মোদী উদ্যানে যাওয়ারকে নির্বিঘ্ন করার ব্যবস্থা করে আমাকে বাধিত করবেন। বিশেষ দ্রষ্টব্য, কিছুদিন আগে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি মৃত্যুবরণ করেছে। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 9 তারিখে লন্ডন চলে গেছে। সম্মেলনের দিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নাই, কোনো কমিটি কেন্দ্রের কাছেও জমা দেওয়া হয় নাই। ফলে কাউকে ভারপ্রাপ্ত করাও যাচ্ছে না। ফলে উপদেষ্টা হিসাবে ফেনীর শোক দিবস পালনের মূল দায়িত্বটা আমার উপরে পড়ে। এটা উনি সম্মতি দিয়েছেন। সম্মতি দিয়ে আইজিকে ব্যবস্থা নেওয়ার জন্য করেছেন। তাইলে এটা যারা বলছে, এটা বিশেষ করে হোম মিনিস্টারের দস্তখত, আইজির দস্তখত দেখার পরে আপনাদের সংশয় থাকার কথা নয়। তবুও তারা বলছে, যখন বলুক, তারা আরো বলেছে যে দলকে যদি অবগত করে আসতেন তাহলে আমরা দলের পক্ষ থেকে ওনাকে নিতাম, ওনাকে সম্মান দিতাম। কিন্তু আমি দলের কাকেই বলবো, এখন দলের নেতাকে, অন্তত প্রথম জেলা নেতাকে তো বলবো। এখন জেলার তো কোনো নেতা আমি খুঁজে পাই না। যদি 1 নম্বর সহসভাপতি থাকতো, 2 নম্বর সহসভাপতি থাকতো, আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারেন যে অমুক 1 নম্বর সহসভাপতি বলার কোনো সুযোগ নাই। কারণ আমি অফিসকে জিজ্ঞেস করেছি যে কোনোভাবেই হোক আপনারা কি ফেনীতে কোনো সভাপতি নিয়োগ দিয়েছেন? তারা বলতে প্রশ্নই উঠছে না, আমরা কোনো নিয়োগ দেই নেই। আমি এ ব্যাপারে কিছু কাছেই আমাদের বিপ্লব তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আমার কথার সত্যতা পাবেন। এই জন্যে এটাও একটা সমস্যা ছিল এদের সঙ্গে যোগাযোগ করতে। আর যোগাযোগ করার কোনো পরিবেশ আছে কিনা, এখানে যারা সত্যিকারের আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের লোকরাই তো আমার সঙ্গে এসে দেখা করবে। কিন্তু যেহেতু তারা আমার সঙ্গে দেখাও করে না, টেলিফোনও করে না, যোগাযোগও করে না, কোনো অনুষ্ঠানে দাওয়াতও দেয় না, তাতে বোঝা যাচ্ছে তারা ভিন্ন আওয়ামী লীগ। আর আমি যে আওয়ামী লীগ, এটা যেহেতু আমাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেহেতু আমি শেখ হাসিনার বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগেরই নেতা। এখন আজকের পরিস্থিতি হচ্ছে, আমি বারবার প্রশাসনকে বলেছি যে আমি আমার মূল অনুষ্ঠান হচ্ছে 4টা থেকে সাংবাদিক বন্ধুদের সঙ্গে বসব, তাদের সঙ্গে মত বিনিময় করব। এটাকে যদি সাংবাদিক সম্মেলন বলেন তাতেও আপত্তি নাই, অথবা যাই বলুন, সাংবাদিকদের সঙ্গে কথা বলব। কিন্তু আগের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটাকে আমাকে করতে দেওয়া হয় নাই বা বানচাল করা হয়েছে। যেহেতু মুক্তিযোদ্ধাদের মধ্যে আমার অসংখ্য ভক্ত অনুরাগীরা আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মুক্তিযোদ্ধাকেও মোদী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হয় নাই। যদিও কালকে এডিশনাল এসপি বলেছিল 30 জন আমরা অ্যালাউ করব। আমি তাকে প্রশ্ন করেছিলাম, 30 জনই তো শুধু দেশটা স্বাধীন করে নাই,
তাহলে একদমও না দিলে অন্য কথা, কিন্তু 30 জনকে জীবন মানে অন্যদের কি অপরাধ? অন্যদের যদি কোনো দুর্বলতা থাকে, অপরাধ থাকে বলেন, তাহলে সব মুক্তিযোদ্ধাকে অ্যালাউ করেন। বলে না আমরা এখানে 30 জনের বেশি লোকের অ্যাকোমোডেশন নাই, বলে হাজার হাজার লোকের অ্যাকোমোডেশন। আমি কত জনসভা করেছি, তাছাড়া যেটা আমার মূল চত্বর সেটা সহ ধরলে আমার এখানে 5000 লোকের অ্যাকোমোডেশন হয়। উনি বলছেন সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা ইয়ে করে তাহলে 30 জন হয়। তো যাই হোক, 30 জন হলেও আমি কথা বলতাম তাদের সঙ্গে, কিন্তু একজনকেও, একটি লোককেও তারা অ্যালাউ করে নাই। এমনকি অনেক মুক্তিযোদ্ধাকে তারা রাস্তার বিভিন্ন জায়গায় যেভাবে ব্যারিকেড দিয়েছে আপনারা দেখেছেন, শুধু বাধাই দেয় নাই, 2-1 বয়স্ক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেছে। আর এভাবে এই লাঞ্ছিত করার কারণে অনেক মুক্তিযোদ্ধা পর থেকেই এই ক্যাডারদের পুলিশের কথা শুনে ফিরে গেছে। মোট কথা, বাধা না পেলে যে বিপুল পরিমাণ। এবং একই সঙ্গে আমি বলেছিলাম সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলবো। আমি জানতাম যে সাংবাদিকদের বাধা দিয়ে আটকাতে পারবে না। আমার ধারণাই সত্য হলো, এখন যে কজন সাংবাদিক বন্ধুরা আমার এখানে এসছেন তারা ছাড়া আর কেউ এখানে আসতে পারে না। সুতরাং আজকের মূল সমস্যা হচ্ছে ব্যাপকভাবে তারা শহরকে ক্যাডার ব্যক্তিত হয়ে পুলিশের সঙ্গে থেকে তারা মানুষকে দেয় নাই। বিশেষ করে আমার মূল অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদেরকে আসতে দেয় না। আমি বলছিলাম যে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এটা আমাদের সকল সরকার, সকল মহল, সকল সময়ে আমরা বলি মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, এবং মুক্তিযোদ্ধারা মারা গেলে আমরা যত গরিবই হই গার্ডমানা দিয়ে তাদের সম্মানিত করি। কিন্তু সেই যেখানে কোনো মন্ত্রীরা যদি মুক্তিযোদ্ধা না গার্ডমানা পায় না, যেভাবে অনেক বড় বড় সচিব, ধনপতি তাদের কেউই সেই গার্ডমানাটা পায় না। যাদেরকে এই সম্মানটা দেওয়া হয়, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে ঘোষণার কারণে যুদ্ধ করেছে জীবনপণ করে, আজকে তারাই সেই মুজিবের নামে যে উদ্যান, সেই উদ্যানে আসতে পারে নাই। এ সম্পর্কে আমি কোনো মন্তব্য, কোনো কথা বলবো না, শুধু বলবো দুর্ভাগ্য। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এরপরে সর্বশেষ একটু আগে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে কিছু ক্যাডার আমার এখান থেকে প্রথম দিকে দক্ষিণ দিকে যে ওয়ার্ড, তারপরেই আমার মধ্যে কামাল হাজারি মারা গেছে, আপন দস্তভাই মেনু হাজারি থাকে, এরপরে থাকে রফিক হাজারি মারা গেছে, তার ফ্যামিলি থাকে, ফারুক হাজারির ফ্যামিলি থাকে। সেখানে কিছুক্ষণ অবরুদ্ধ ছিল, সামনে যাতে কেউ ভিতরে আমার এদের ঘরে ঢুকতে না পারে। পরে আমি যে কোনো একটা অথরিটিকে বলার পরে তারা সরে গেছে, কিন্তু হঠাৎ করে আমাদের বড় পুকুরের দক্ষিণ দিক থেকে কতগুলো লোক এসে আমার আপন ভাই নার্গিস, তার ছোট মেয়ে বেলি এবং আমার আপন ভাই কামালের স্ত্রী, এদেরকে যখন করেছে এবং তারা বলেছে প্রথমে, এই তোরা জনগাড়ি এখানে জায়গা দিলি কেন? উনি বলল ওনার ঘরে জায়গা দিয়ে উনি আমাদের এখানে পরিহত থাকবে না, আর উনি থাকার মতো ব্যবস্থাও আমাদের নাই। তারা বলছে যে ইয়ে করো, এরা আছে আমাদের যেমন বিশেষ করে নার্গিস, সে একটু সাহসী, সবার সঙ্গে যুক্তি দিয়ে কথা বলতে জানে। সে যখন একটু যুক্তি দিয়ে কথা বলছিল, তার মাথার ঘামটা বা স্কার্ফ আসছিল, একটা তার স্কার্ফ পর্যন্ত টেনে দিয়েছে। এভাবে আমার পরিবারের উপরে পর্যন্ত তারা এভাবে আচরণ করেছে। এটা অচিন্তনীয়। একজন উপদেষ্টার সরাসরি পরিবারের উপরে এই ধরনের আচরণ, এটা একটা যে জঘন্য আর কি হতে পারে। আরেকটা ঘটনা হচ্ছে
তারা তাদেরকে লাঞ্ছিত করার পরেও আরও বলেছে যে তারা কোনো অবস্থাতেই যেন এখানে আর তারা জয়নাল হাজারের জন্য কোনো খাবার সরবরাহ না করে। আমার ওখান থেকেই আসলে আমার তো এখানে ঠিক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার পরিস্থিতি নাই। আমি অনেক দিন পর এখানে একটি এটা যেটা আমার এখানে সেলিং ছিল, সেলিংটা ভেঙে চুরমার করে দিয়েছে যেদিন আমার ভাই মারা গেছে। আমার উপরেও একই অবস্থা, কালকে আপনারা দেখেছেন, সেখানেও সেলিং টেলিং নাই। অর্থাৎ আমি যাতে থাকতে না পারি, অনেক টাকা খরচ করে সমস্ত মেডিকেলকে মোটামুটি আমি মানুষের কাছে চিত্তাকর্ষক করে তুলেছিলাম। তো এখন এই পরিস্থিতিতে ব্যক্তিগত একটা ধারণা, সেটা হচ্ছে যে কোনো কারণেই হোক প্রশাসন চায় না আমি এখানে থাকি। কিন্তু ঈদের দিন ঘোষণা দিয়েছিলাম যে আমি শোক দিবস সমিতি করবো, এখানে আসবো, 2 দিন থাকবো। এমনকি সেই অনুমতি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তরফ থেকে পেয়েছি। কিন্তু তারপরও পুলিশ কী কারণে আমি জানি না, আমার দেশ, আমার জন্মস্থান, আমার বাড়ি, আমি দুনিয়াতে থাকতে পারবো না, এটা কোনোভাবেই মানা যায় না। এমনকি আমার সঙ্গে কথা বলছিল, তাদের মধ্যে একজন বলছিল যে তাহলে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। আমি বলছি আমি যদি আমার জন্মস্থানে মরে যেতে পারি, করোনায় ঢাকা গিয়ে মরার চাইতে ফেনীতে যদি আমার মৃত্যু হয় আমি ধন্য হব। আপনারা সিকিউরিটি দেন বা না দেন, আমি 2 রাতের অনুমতি নিয়ে এসেছি, আমি এখানে থাকবোই। মরণকে এখন পরোয়া করার সময় নাই, কারণ আমার বয়স মরার মতো আগেই হয়ে গেছে। তো এখন আমার সার্থকতা হবে, যদি আমার বাড়িতে আমার ঘরে আমার মৃত্যু হয় তাহলে আমার আত্মীয় স্বজনের কষ্ট হবে না, তারা অতি দ্রুত আমার পারিবারিক কবরস্থানে নিয়ে আমাকে কবরস্থ করবে। এই পরিস্থিতিতে আজকে এমনও হয়েছে যে আমার ঘরের বাম পাশে এবং ডান পাশে দড়ি দিয়ে কোনোভাবে কোনো লোক যাতে আসতে না পারে বাধা দিয়েছে। পরে একটা র্যাবের গাড়ি যাওয়ার সময় তখন এসব রশিগুলো খুলে দিয়েছে বা খুলতে হয়েছে। তার মধ্যে র্যাব ঘুরে ফিরে তাদের ইন্টেলিজেন্স সমস্ত কিছু তাদের নলেজে আছে। তারা নিজের দেখেছে যে কিছু লোক পুলিশের সঙ্গে আছে, কিছু লোক কোনো রকমে ঢুকতে পারছে না, এটা তাদের নলেজে আছে। এবং তারা আমাকে আশ্বস্ত করেছে ধৈর্য ধরুন, পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, আমাদেরকে এখন একটু সময় দেন, আপনিও আপনার অনুষ্ঠানটা শেষ করে সময়ের মতো 2 রাত কাটিয়ে আপনি চলে যান, ঢাকা চলে যান। আমি তাকে বলেছি হ্যাঁ, এবার ঢাকা গেলে আমি ওইরকম পরিস্থিতি করে। আরও একটা কথা একটু পরিষ্কার করি, ইতিমধ্যে কিছু কিছু মহল প্রকাশ করেছে আমি কেন্দ্রীয় নেতা কিংবা মন্ত্রী নিয়ে আসবো। আসলে এটা ছিল একটা বিভ্রান্তিকর খবর। আমি কখনোই কেন্দ্রীয় নেতা নিয়ে গোয়া মন্ত্রী নিয়ে আসবো বলি নাই। তবে 2-1 মেহমান থাকবে, এটা ঈদের দিন আমি বলেছি। তার মধ্যে ইকবাল সোবহান রাজি হয়েছিল এবং ইকবাল সোবহান আজকে সকালেও আমাদের আর্য এবং সরওয়াদের সঙ্গে, আমার সঙ্গে গতকাল কথা হয়েছিল, কিন্তু আর্য সরওয়াদের সঙ্গে আজকেও 11টার দিকে কনফার্ম করেছে যে আমি আসবো। কিন্তু ঘন্টাখানিক পরে ফোন করে বললেন যে প্রশাসন তো আমাকে জানিয়েছে যে ওখানে একজন লোকও ঢুকতে দেব না, তাহলে আমি গিয়ে কি করবো। তো ওরা প্রশাসন নাকি সম্মান দিয়ে বলেছে যে আপনি যদি আসেন আমাদের মূল বেদিতে কিছু বিশ্বকর্মা যদি দেন, তারপরে আপনি আমাদের বাঙালিবোধ আছে সেখানে যান, সবখানে যান, আমরা আপনাকে সম্মান করবো, নিরাপত্তা দেবো সব। কিন্তু মুক্তিযোদ্ধারা কেন যাবেন, সেখানে তো কিছু নেই। তখন থেকেই আমি বুঝতেছিলাম যে মুক্তিযোদ্ধাদের এখানে ঢুকতে দেবে না, একজনকেও ঢুকতে দেবে না, এরকম কোনো তথ্য আমাকে প্রশাসন থেকে পরিষ্কারভাবে বলে নাই। 30 জন বলছিল, তারা 30 জনও যদি হতো তাহলেও
অন্তত তাদের সঙ্গে একটা মত বিনিময় করেছি বা হয়েছে বলতে পারতাম। দুঃখ প্রকাশ করেছি, এই দুঃখ প্রকাশটা করা লাগতো না 30 জনকেও যদি তারা অ্যালাউ করত। তো এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে আমার পরিবারের মেয়েদের উপর পর্যন্ত তারা আঘাত করেছে, যেটা স্বাভাবিকভাবে কোথাও কোনো নজির আছে কিনা আমি জানি না। তো এই মুহূর্তে আমার মনে হয় যেহেতু খুব ভালোভাবে কথাও বলতে পারছি না, আর সবথেকে বড় কথা আমি বাস্তবিকই অসুস্থ। যেহেতু আমার ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিস তো 3 বছর থেকে আছে। এসব রোগগুলি মানুষ তাড়াতাড়ি মারা যায়, মানুষের বেশি হায়াত পায় না। তবুও আমার কথা হচ্ছে বঙ্গবন্ধু মরে গেছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ফলে বঙ্গবন্ধু অনেক অনেক বড় নেতা হয়ে গেছে। আমিও যদি কারো কোনো গুলি খেয়ে কেউ আমাকে হত্যা করে, আমি বলে ছোট হব না। আমি বলতো অন্তত শনির মাটিতে 100 বছরের জন্য ইতিহাস হয়ে যাব। এই মুহূর্তে আমি ইতিহাস হয়ে যাওয়াকে স্বাগত জানাবো, আমি ইতিহাস হয়ে যেতে চাই। তো এখন বোধহয় আরও কিছু কথা রয়ে গেল, সেটা পরবর্তীকালে মনে এলে বলবো। এখন আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকলে আগে প্রশ্নগুলো করেন। আপনি তো কালকের ঘটনায় আপনার বাড়িতে যে হামলার ঘটনা হয়েছিল, আপনার একটা মামলা হওয়ার কথা ছিল, মামলা হওয়ার কথা ছিল গতকাল, সেই বিষয়ে যদি আমাদের মামলা আমাকে বরং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল অতি দ্রুত এজাহার পাঠান, তাইলে আমরা দ্রুতই এটার একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা করব। কিন্তু দেরি করে ফেললে তো বিষয়টা দেরি হবে। এজাহার পাঠিয়ে, যেটা সত্য আমি মিথ্যার আশ্রয় নিতে পারি নাই, আমি বলছি যে তারা 20-25 জন হঠাৎ করে রাত্রি 2টায় আমার ক্যাম্পাসে প্রবেশ করে গোলাগুলি করেছে, ভাঙচুর করেছে, আমার চেয়ার টেবিল, বঙ্গবন্ধুর ছবি টবি সহ ব্যাপক ভাঙচুর করেছে। এরপরে আবার উকিল সাহেবরা অন্যদের কিছু নাম দিতে হবে, সাক্ষী দিতে হবে। তো সাক্ষী তো আমার কিছু স্টাফ এখানে ছিল, তারা সাক্ষী আছে, আমি তো পরে পৌঁছলাম। কিন্তু পুলিশ এখন বললো, আবার কালকে শুক্রবার ছিল, বলে কোথাও না করা যাচ্ছে, তাই এখন করা ছাড়া হাতের লেখা এজাহার হিসাবে নেয় না, এটা তো আমার জানা ছিল না। তার মধ্যে টাইপ করার সমস্যা ছিল। বড় সমস্যা হচ্ছে ওসি সাহেব বলছিলেন যে যদি ওরা মুখোশ করা থাকে তাহলে তো কাউকে চেনার কথা না, আপনার নাম দিলেন কিভাবে? হয় বলতে হবে মুখোশ করা ছিল না, অথবা আমরা অজ্ঞাতনামা চিনি না, দুটার একটা বলতে হবে, দোনোটা বলা যাবে না। সুতরাং তখন আমার 2 জন অ্যাডভোকেট তারা এটাকে রেডি করার জন্য রাত্রে গেল, কিন্তু রাত্রে কোথাও টাইপ করার সুযোগ তারা পেল না। এদিকে আজকেও যেহেতু শনিবার, আজকে তারা কোনোভাবে বোধহয় টাইপ টুপ করিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে তারা আমার দস্তখত নেবার জন্য আমার কাছে আসতেই পারে না, ফলে কাজ নেই। ফলে তারা সব রেডি অবস্থায় ছিল, একটা কপি রাখা উচিত ছিল, যাতে এজাহারে কি ছিল এটা অন্তত বলতে পারতাম। এটা বলে লাভ কি, এজাহারটা তো তারা রিসিভ করতে হবে, তারপরে তো এটা তারা মামলা করতে কিন্তু প্রস্তাবটা পুলিশই আমাকে দিয়েছিল। তো মামলা সম্পর্কে আপাতত মিথ্যা কথা বলতে হচ্ছে দেবো না, যেটা ঘটনা যেভাবে ঘটছে এটা। এখন আশা করি কালকে পর্যন্ত যদি থাকি তাহলে দস্তখত করে দিয়ে কালকেই মামলাটা রুজু হয়ে যাবে বলে আমি অবস্থানের পরিস্থিতি কিংবা অবস্থান কবে করব সেটা বোধহয় পরিষ্কার করে বলার সুযোগও নাই, সেই অবস্থাও নাই। কারণ পরিবেশটাকে আগে পরিবর্তন করতে হবে। এখন আপনাদের মনে কি প্রশ্ন লাগে না যে
কি কারণে এই লোকটাকে এভাবে হয়রানি করা হচ্ছে। সবাই বলছে যে যেমন হাফেজকে সভাপতি ঘোষণা করে দিচ্ছে সবাই, তাদের মধ্যে ভয় না, এখনো যদি তারা না বলে একজন তাইলে যদি জনগণের সভাপতি বানাতে তাহলে তো একটা সমস্যা হবে, এটা একটা তাদের মধ্যে ভয়। আর তারা কি কারণে, আমি তো কোনো পদেও নাই, এমপিও না, তাদের সকলের মধ্যে ধারণা আমি যদি ফেনীতে অবস্থান করি তাহলে তাদের পতন হবে, আমার উত্থান হবে। ইতিমধ্যে দু একটা ফেসবুকে বলেছে যে জয়নাল হাজারি ইন, অমুক হাজারি আউট। তো এইসব ভীতি বোধহয় তাদের মধ্যে কাজ করছে, তারা কিছুতেই আমাকে এখানে অবস্থান করতে দিতে চায় না। আল্লাহ রহমতে আপনাদের আশ্বস্ত করতে পারি, করোনার প্রকোপটা কমে গেলে যখন সরাসরি নেত্রীর সঙ্গে কথা বলতে পারবো তখন ঠিকই অতি সত্য আমি ফেনীতে আসবো। যতক্ষণ যতদিন ইচ্ছা ততদিন অবস্থান করব, জীবন মরাকে আমি ভয় করি না। তবে আরো একটা কথা হচ্ছে, আমার জন্য ভবিষ্যৎ আরো একটু ভালো আছে। আর আমার একটা অপরাধ ধরেছে বোধহয় প্রশাসন, রতন সকালে আসছিল, এখন কথা মূল বসতে দাও তার সিনিয়র সাংবাদিক কিরে একজন দরকারে উঠে বসতে দাও না। এখন রতনকে তো সকালে আমি বলছিলাম যে আমাদের অনুষ্ঠান আমাদের আমার তো মনে হয় না উনি এখন যদি আমি থাকবো, অবস্থান নেব এবং আমি উপদেষ্টা হিসেবে আমার যে দায়িত্ব সেটা এখানে পালন করব, এবং তখন আমি আশা করি এরকম হয়রানির সম্মুখীন হব না। তবে এখানে যেটা বলছিলাম পুলিশের কথা, পুলিশকে অ্যাকচুয়ালি যখন আমার বাড়িতে হামলা হলো, গোলাগুলি হচ্ছে, তখন তো আমি বুঝতেছি যে গোলাগুলির মুখে এখানে আমার ড্রাইভার আছে, একটা বাবুর্চি আছে, একটা বাগানি আছে, একটা চারটে স্টাফ আছে, তার মধ্যে দুজন বরিশালে পালিয়ে যাবে, গেলে পরবর্তীকালে আমার এখানে আবার চুরি, আবার ভাঙচুর হবে। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অতি দ্রুত কাউকে না জানিয়ে আমি রওনা হয়ে গেলাম। রওনা হয়ে যাওয়াতে আমি কাউকে আনুষ্ঠানিকভাবে সেভাবে আমি ফেনী যাচ্ছি বলতে পারি নাই। তো এটার আরেকটা কারণ হচ্ছে, ও বলেছি 3টার সময় আমি র্যাব 7-এর সঙ্গে কথা বলেছি এবং রাত্রে র্যাব এসেছি। আমি ওসির সঙ্গে ওসিকেও পেয়ে গেলাম 3টার দিকে, ওনাকেও বলেছি। আরো একটা বোধহয় ডিএসপি না, ডিএসপির সঙ্গেও কথা হচ্ছে, ডিএসপির কি নাম জানি ভুলে গেলাম, আর ডিবির সঙ্গে কথা হচ্ছে। সবাইকে বলছি যে আমার বাড়িতে এরকম ঘটনা হয়েছে, আপনারা দেখেন। কিন্তু আমি আসছি এটা বলি নাই, কিন্তু আমি আসার পৌঁছার সঙ্গে সঙ্গেই 1 মিনিটের মধ্যে ডিএসপির ডিরেক্টর কথা বললাম, উনি একটু পৌঁছেছেন, দেখেছেন। কিন্তু তারা এখন এটাকে এমনভাবে একটা স্টোরি দাঁড় করেছে, যেমন আজকেও যত বাধা দিচ্ছে সবখানে 2-1 বিশিষ্ট লোক যারা প্রশ্ন করতে পেরেছে তাদেরকে বলেছে আমরা কাউকে যেতে দিচ্ছি না, কারণ ওনার নিরাপত্তার প্রশ্ন আছে, ওনার এখানে অনেক শত্রু আছে। এখন যদি কোনো শত্রু অঘটন ঘটায় আমরা তখন হিমশিম খাবো, নিরাপত্তা দিতে পারবো না, এই জন্যই বাধা দিচ্ছি। আবার আমি তাদেরকে সরাসরি ঢাকা থেকে অতক্ষণে রওনা হয়েছি, ফেনীতে অতক্ষণে পৌঁছবো, মুজিব উদ্যানে এতক্ষণে পৌঁছবো, তারপরে কি কি প্রোগ্রাম দিই নাই, না দিয়ে চলে এসছি। এতে প্রতিমধ্যে যদি ফেনী অঞ্চলের ভিতর পরে আমার প্রতি দুর্ঘটনা ঘটতো, আমাকে কেউ হত্যা করতো, তাহলে সমস্ত দোষ আমাদের উপর চাপাতো,
ওই যে একটা প্রদীপটা সুদীপ প্রচুর যে অবস্থা হচ্ছে আমাদেরও সে অবস্থা হতো। সুতরাং এইভাবে আপনার এই ঘটনাটা আমাদের পুলিশ প্রশাসনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আপনি একেবারে প্রোগ্রাম না দিয়ে চলে আসা আমাদের জন্য ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এবং এত রাত্রে এসছেন, তাতে তো আপনার শত্রুরা যেভাবে খুবই সংগঠিত আপনাকে হত্যা করতেই পারত। সুতরাং এটা আপনি ভুল করেছেন, আপনি খারাপ করেছেন। আমরা সেজন্য এখন খুবই সতর্ক যাতে কোনো ঘটনা করতে না পারি। এগুলো কিছুটা অজুহাত। এখন যুক্তি তো ঠিক আছে, তারা যে যুক্তি দিচ্ছেন যদি করে ফেলতো তাহলে আমরা দেখলাম না কেন, আমরা একটা উপদেষ্টার নিরাপত্তা দিতে পারলাম না কেন ওই প্রশ্নে। আর কিছু না হোক, হয়তো সব পুলিশ কিন্তু ঠিক নিয়ে আমার তো সেটা দিতাম, কিন্তু হঠাৎ করে এরকম রাতের দুইটা আমার বাড়িতে হামলা হবে এটা তো আমি জানতাম না। সঙ্গে সঙ্গে ওইটার সময় তো আমার মতো তারা সেই থেকেই মূলত আমি ইসলাম ছিল করছি, সে আমি ফেনীতে আসবো কোনো খবর দিলেই সে কানেক্টে নেওয়ার সামনে মুস্তার সহ কিছু লোককে বসিয়ে রাখতো লাঠে ছোট 1800 দিকে, বলে আমি যাতে না আসি। তখন আসলেই একটা গণ্ডগোল বাঁধবে এই ভয় আমি আসিও না। কিন্তু এখন আর এটাকে আমি ভয় করি না, কারণ উপদেষ্টা হিসেবে আমি মনে করি আমার খানিকটা পাওয়ার বেড়েছে, নিরাপত্তা বেড়েছে, সাহস বেড়েছে। হ্যাঁ, এবারে উপদেষ্টা হিসেবে আপনি কি অন্য জেলাও শপথ করবেন কিনা? উপদেষ্টা হিসেবে আপনি ফেনী ছাড়াও অন্য কোনো জেলায় শপথ করবেন? একজন উপদেষ্টা হিসেবে অনেক জায়গা থেকেই, অনেক সংগঠন থেকেই, অনেক সম্মেলনে যুবলীগের, ছাত্রলীগেরও ইতিমধ্যেই প্রধান অতিথি হওয়ার প্রস্তাব পেয়েছি। আর অনেকেই হয়তো জানেন না, এখন আমার অথরিটি আছে সার্কিট হাউসে থাকা। সুতরাং আমি যেখানেই যাব, যেখানেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেখানে আমি সার্কিট হাউস পাই, সেখানে আমার দলের লোকজন এসে দেখা করবে, ডিসিএসপিরা এসে দেখা করবে। এটা আমার পদমর্যাদায় পড়ে। এবং এটা যেমন আমি তো অ্যাকচুয়ালি আমি দলের উপদেষ্টা, ইকবাল সোহান ছিল প্রশাসনিক উপদেষ্টা। সুতরাং আমার সঙ্গে আমার দলের লোকজন ব্যাপকভাবে আসবে, দেখা করবে এবং আমার তারা